জঙ্গলের মাঝে থাকা এক পুরানো পরিত্যক্ত বিল্ডিং এ যায় লাইভ স্ট্রিমিং করতে। তবে তারা তো জানতোই না যে এই বিল্ডিং এই রয়েছে এক ভয়ানক জগতের রাস্তা, যেখানে রয়েছে হাজারো কবর এবং পচঙে ভরা, যেখানে বৃষ্টি হলে আকাশ থেকে পানি নয় বরং রক্ত পড়ে। ওই জগতে গিয়ে তাদের দ্বারা ঘটে যায় এক অঘটন। সেই সাথে ভুলবশত তারা ওই জগৎ থেকে একটা জিনিস নিয়ে আসে আসল দুনিয়াতে, যেটা ফিরিয়ে নেওয়ার জন্য ওই দুনিয়ারই এক ভয়ানক শয়তান তাদের এক বান্ধবীর শরীরে প্রবেশ করে এবং আসল দুনিয়াতে চলে আসে। আর এরপর কি কি ঘটে তা দেখা যাবে আজকের গল্পে, যার নাম ড্রেড আউট। তো চলুন আর দেরি না করে এই ভয়ানক গল্পের কাহিনী জানা যাক। গল্পটি শুরু হয় এক গভীর রাতে। একটা বড় বিল্ডিং এর 6 তলায় থাকা একটি অ্যাপার্টমেন্ট আমরা দেখতে পাই, যে অ্যাপার্টমেন্টের মধ্যে এক মা মেয়েকে জিম্মি করে রেখেছিল কিছু লোকেরা। সেখানে আমরা এই লোকগুলো বাদেও কাপড় দিয়ে ঢাকা একজন লোককে দেখতে পাই। লোকটি ভীষণ ছটফট করছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন সম্পূর্ণ কোনো জিন দ্বারা পজেস। এই দলের লিডার মহিলাটিকে এক টুকরো কাগজ দেয় এবং সেটা পড়তে বলে। যদি সে সেটা না পড়ে তাহলে তারা তার মেয়েকে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। আমরা দেখতে পাই ওই কাগজে কিছুই লেখা নেই, তবুও লোকটি মহিলাটিকে বারবার জোর করছিল পড়ার জন্য। অদ্ভুত ব্যাপার হলো, যখনই মহিলাটি কাগজটির দিকে লক্ষ্য করে তখনই সেখানে কিছু লেখা ফুটে ওঠে, যা দেখে মহিলাটি পড়া শুরু করে দেয়। ওই সময় ওই লোকটি কাপড়ে ঢাকা লোকের মুখের উপর থেকে কাপড়টি ছিঁড়ে ফেলে এবং তার মুখের ভেতর থেকে একটি ছুরি বের করে নিয়ে আসে, যে ছুরিটিও ম্যাজিক্যাল ছিল, কেননা এই ছুরিটির গায়ে কিছু একটা জলজল করছিল। এদিকে মহিলাটি ওই লেখাগুলোর মাধ্যমে কোনো এক মন্ত্র পাঠ করছিল, যেগুলো করতে করতেই হঠাৎই মহিলাটি যেন পজেস হতে শুরু করে। তখনই জিনের বসে থাকা ওই লোকটি মহিলাটিকে বলে সে যেন আর একটা শব্দ পড়ারও সাহসিকতা না দেখায়। তবুও মহিলাটি নিজের মেয়েকে বাঁচানোর জন্য ওই মন্ত্র পাঠ করতে থাকে। আর এইভাবেই পড়তে পড়তে মহিলাটি সেখানেই অজ্ঞান হয়ে যায়, হয়তোবা সে সেখানেই মারা যায়, যেটা আমাদেরকে এই দৃশ্যে তো ক্লিয়ার ভাবে দেখানো হয়নি, কেননা সে অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ সহ একজন লোক চলে আসে। যে লোকটি ছিল এই ছোট্ট মেয়েটির বাবা। ঢুকতেই লোকটি নিজের স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পায়, তাই সে কোনো কিছু না ভেবে নিজের মেয়েকে গিয়ে জড়িয়ে ধরে এবং তাকে নিয়েই ওই রুম থেকে বের হয়ে আসে। আর এরই সাথে সাথে লিন্ডার ঘুম ভেঙে যায়। ওই দিনকার ওই ঘটনার ছোট্ট মেয়েটি ছিল এই লিন্ডা, যে এখন বড় হয়ে গিয়েছে। ক্লাস শেষে সে যখন বের হয়ে যাচ্ছিল তখন ক্লাস টিচার তাকে থামায় এবং জিজ্ঞাসা করে সে ক্লাসে কেন ঘুমিয়ে পড়েছিল, সে রাতে তার কাজ কখন শেষ করেছে। লিন্ডা বলে সে প্রতিদিনের মতোই 9টার সময় কাজ শেষ করেছে। টিচার বলে এইভাবে কাজ করতে থাকলে সে তো পড়াশোনাই করতে পারবে না, আর সামনের সেমিস্টারে সে যদি ভালো নাম্বার না তুলতে পারে তাহলে তার নামে রিপোর্ট করা হবে। লিন্ডা এই ব্যাপারে খুব একটা কথা বাড়ায় না, কারণ সে জানতো সে কাজ ছাড়তে পারবে না। এখন এই ক্লাস থেকে বের হয়ে সে সোজা চলে যায় তার কাজের জায়গায়। সে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করত। কাজে যেতেই দোকানের মালিক তাকে বলে আজকে তাকে ওভারটাইম করতে হবে, কারণ অন্য একজন কর্মচারী আসেনি। লিন্ডা কল দিয়ে তার বাবাকে এই কথা জানায়। সে তার বাবাকে অপেক্ষা করতে নিষেধ করে এবং সময় মতো খাবার খেয়ে ঔষধ খেয়ে নিতে বলে। ফলে আমরা বুঝতে পারি লিন্ডার বাবা অসুস্থ, আর এই কারণেই তার বাবা এবং নিজের খরচ চালানোর জন্য লিন্ডাকেই কাজ করতে হতো। এই সকল কাজ এবং দায়িত্ববোধের কারণেই লিন্ডার পড়াশোনার ক্ষতি হচ্ছিল। লিন্ডা তার কাজে ছিল, তখনই তার এক বান্ধবী তার কাছে আসে। এই মেয়েটি একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। সে সোশ্যাল মিডিয়াতে বেশ বিখ্যাত। সে সেখানে এসে লিন্ডার সাথে লাইভ স্ট্রিমিং শুরু করে দেয়। লিন্ডার এইসব কিছু ভালো লাগে না, সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং নিজের কাজে মন দেয়। তখনই সেখানে আসে তাদের স্কুলের এক সিনিয়র, যার নাম ছিল অ্যারিক। তাকে দেখে লিন্ডার বান্ধবী সেখান থেকে সরে যায়। অ্যারিক মূলত এখানে এসেছিল লিন্ডাকে সাহায্য করতে, যা দেখে লিন্ডা এতটাই নার্ভাস হয়ে যায় যে সে উল্টোপাল্টা কাজ শুরু করে দেয়। আবার সেটা সামলাতে গিয়ে কোকের ক্যানও ফেলে দেয়, যা দেখে অ্যারিক মুচকি হেসে বলে সে এই কোকের দাম পরিশোধ করে দিবে, কারণ তার জন্যই লিন্ডা কোকের ক্যানটি ফেলে দিয়েছিল। যাওয়ার সময় অ্যারিক লিন্ডাকে বলে সে যেন তাকে সিনিয়র বলে না ডাকে, শুধুমাত্র অ্যারিক বলে ডাকে।
ফলে আমরা বুঝতে পারি শুধুমাত্র লিন্ডাই নয়, এরিকও লিন্ডাকে পছন্দ করত। তাদের এই সকল কথাবার্তা লিন্ডার বান্ধবী লুকিয়ে লুকিয়ে ভিডিও করে রেখেছিল, যেটা নিয়ে সে লিন্ডাকে খেপাতে থাকে। অন্যদিকে এই স্টোরের বাইরে এরিকের 3 ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল এবং তারা দাঁড়িয়ে একটি ভিডিও দেখছিল। ভিডিওতে দেখা যায় একদল স্কুলের ছেলে মেয়েরা একটি হন্টেড বিল্ডিং এর ভেতর লাইভ স্ট্রিমিং করছে। এরিকের এই দলটি বেশ সোশ্যাল মিডিয়া ভক্ত, তারাও সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতে চায়। এছাড়া তারা লিন্ডার ওই বান্ধবীর উপরও বেশ ক্ষুব্ধ, কেননা সে জুনিয়র হওয়া সত্ত্বেও তাদের থেকে তার ফলোয়ার বেশি। ফলোয়ার বাড়ানোর জন্য তারা এখানে একটি আইডিয়া বের করে। তারা যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকেই দেখা যাচ্ছিল একটি উঁচু বিল্ডিং, যেটা কিনা ওই শহরের মধ্যে বেশ হন্টেড বলে পরিচিত। তাই তারা ঠিক করে তারা ওই বিল্ডিং এ যাবে লাইভ স্ট্রিমিং করতে। তাদের মধ্যে বেন নামের একজন ছেলে ছিল, যে কিনা বলে যে তাদের এরিকের সাথে সাথে লিন্ডাকেও নিয়ে যাওয়া উচিত, কারণ এরিক যেমন ফেমাস ঠিক তেমন লিন্ডাও ফেমাস। সেই সাথে সে ওই বিল্ডিংটা খুব ভালো করে চেনে, সেখানকার সিকিউরিটি গার্ডও তার পরিচিত। তাদের মধ্য থেকে জেসিকা নামের মেয়েটি ওই বিল্ডিং নিয়ে একটি আর্টিকেল পড়তে থাকে, যেখানে লেখা ছিল এই বিল্ডিংটিতে 2008 সালে গোলাগুলি হয়েছিল, যেখানে অনেকেই মারা গিয়েছিল। পুলিশ সেখান থেকে শুধুমাত্র একটা ছেলেকেই উদ্ধার করতে পেরেছে। আর এরপর থেকে এখন পর্যন্ত এই বিল্ডিংটি বন্ধ আছে। এখন পর্যন্ত আমরা এরিক, বেন এবং জেসিকাকে দেখেছি। তাদের দলে আরো একজন ছেলে আছে যার নাম অ্যালেক্স, যে কিনা কিছুটা দূরে কিছু জুনিয়রদের বেশ খারাপভাবে বুলি করছিল। তখনই সেখানে এরিক আসে এবং অ্যালেক্সকে সেখান থেকে নিয়ে আসে। এই পুরো দলটির মধ্যে একমাত্র এরিকই ছিল যে কিনা কিছুটা ভালো মনের অধিকারী। যাই হোক, এখন এই দলের সবাই ওই হন্টেড বিল্ডিং এ যেতে রাজি হয়ে যায়। এখন শুধু লিন্ডাকে রাজি করানোই বাকি আছে, যে দায়িত্ব বেন নিজের ঘাড়ে নিয়ে নেয়। সে লিন্ডার কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে, তবে লিন্ডা কিছুতেই রাজি হয় না। এই চাকরিটি সে নতুনই পেয়েছে, সে যদি কাজে না এসে কোথাও ঘুরতে যায় তার এই চাকরি কিছুতেই থাকবে না। এই চাকরির সাহায্যে তাকে তার পরিবার চালাতে হয়, তাই চাকরি হারালে তার পড়াশোনাও ছেড়ে দিতে হবে। এ কারণেই সে আজ রাতে তাদের সাথে যেতে পারবে না। এই সময় সেখানে জেসিকা আসে। জেসিকা তার হাতে একটি ডায়মন্ডের কানের দুল ধরিয়ে দেয় এবং বলে এই ডায়মন্ড অনেক বেশি দামি, সে যদি চাকরি হারায়ও এই ডায়মন্ড বিক্রি করে সে তার খরচ কিছুটা চালাতে পারবে এবং ভবিষ্যতের খরচের ব্যাপারটা জেসিকাই দেখে নিবে। তার অনেক টাকা পয়সা আছে এবং সে এই ব্যাপারে প্রমিস করছে। ফলে লিন্ডার আর কিছুই বলার থাকে না, বাধ্য হয়ে সে রাজি হয়ে যায়। ওই দিন রাতের বেলা তাদের সবাইকে ওই হন্টেড বিল্ডিং এর সামনে দেখা যায়। লিন্ডা তার পরিচিত সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে এবং ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেয়। জেসিকা ঢোকার আগে লাইভ স্ট্রিমিং চালু করে। তাদের গ্রুপে আরেকটা যে মেয়ে ছিল তার নাম ছিল দিয়ান। দিয়ান জিজ্ঞাসা করে এখানে কেউ থাকে না কেন। জবাবে জেসিকা বলে কারণ এখানে ভূত থাকে। তারা এরিককে ডাকে এবং তাদের সাথে ভেতরে যাওয়ার জন্য বলে। লিন্ডা এরিককে বলে সে এখানেই বাইরে তাদের জন্য অপেক্ষা করবে, তবে এরিক তাদের সাথে ভেতরে যাওয়ার জন্য তাকে অনুরোধ করে। এই সময় লিন্ডার কাছে তার বাবার কল আসে, তবে সে তা রিসিভ করে না এবং বাকি সিনিয়রদের সাথে সেও ভেতরে চলে যায়। এরপর আমরা বিল্ডিং এর ভেতরে দৃশ্য দেখতে পাই, যেখানে শুধুমাত্র জেসিকা এবং এরিককে দেখা যায়। জেসিকা ভয়ে ভয়ে বলে বাকিরা কোথায় গিয়েছে। এরিক বলে সে নিজেও জানি না। তারা বাকিদের নাম ধরে ডাকতে থাকে, তবে কেউ কোনো জবাব দেয় না। হঠাৎ করেই এরিক জেসিকার পেছনে কিছু একটা দেখে এবং সেদিকে এগিয়ে যায়। জেসিকাও তার পেছন পেছন যায়, তবে কাছে গেলেই সেখানে কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পর সাদা কাপড় পরা কাউকে দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয়ের চোটে তারা ছুটতে শুরু করে। সাদা কাপড়ের ওই জিনিসটাও তাদের পিছে ছুটতে থাকে। এই সময় তাদের সামনে চলে আসে লিন্ডা। লিন্ডার সাথে ধাক্কা খেয়ে জেসিকার লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে আমরা জানতে পারি সাদা কাপড় পরা ওই ভূতটা আর কেউ নয়, বরং তাদেরই বন্ধু অ্যালেক্স ছিল। তারা সবাই এখানে ভূত দেখার এবং ভয় পাওয়ার অভিনয় করছিল, যাতে করে লাইভ স্ট্রিমিং এ ভিউ বাড়ে। তবে সেখানে লিন্ডা হঠাৎই চলে আসায় তাদের সব পরিকল্পনা মাঠে মারা গিয়েছিল। তারা নতুন একটি জায়গা খুঁজতে শুরু করে যেখানে তারা আবার ওই স্ট্রিমিং শুরু করতে পারবে। জেসিকা দেখায় তাদের ওই লাইভটি প্রায় 500 এর উপর মানুষ দেখছিল। আরো কিছুক্ষণ চললে আরো অনেক মানুষ যুক্ত হতো, কিন্তু লিন্ডার জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। এখন তারা আবারও নতুন করে লাইভ স্ট্রিমিং শুরু করার প্রস্তুতি নিচ্ছিল। তবে জেসিকা তার ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না। এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারা যেখানটায় গিয়ে ফোনের নেটওয়ার্ক পায় সেখানে একটি পুলিশের ডু নট ক্রস সাইন ছিল।
এরিক বলে তাদের এই ক্রস অতিক্রম করা উচিত হবে না, তাহলে বিপদ হতে পারে। তবে বেন বলে তারা যদি এটা অতিক্রম করে ভেতরে যায় এবং সেটা লাইভ স্ট্রিমিং করে তাহলেই তাদের ভিউ বাড়বে। এ কারণে কেউ আর এরিকের কথা শোনে না। তারা ভেতরে যেতে যেতে একটি দরজার সামনে চলে আসে। এটা সেই অ্যাপার্টমেন্টের দরজা ছিল যে অ্যাপার্টমেন্ট আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এই দরজার উপরও নিষেধাজ্ঞা জারি করা ছিল যাতে কেউ ভেতরে প্রবেশ না করে। তবে অ্যালেক্স কারোর কথাই শোনে না। সে তো একটি কুড়াল উঠিয়ে নিয়ে আসে দরজাটি ভাঙার জন্য। বাকিরা তাকে কোনো মতে আটকায়। সবাই যেহেতু ভয় পাচ্ছিল তাই বেন সবাইকে বলে যে তারা ভেতরে গিয়ে ভিডিও করবে। যদি কোনো রকম বিপদের আভাস পায় তাহলে তারা সাথে সাথেই বেরিয়ে আসবে। এই কারণেই তারা লাইভ স্ট্রিমিং চালু না করে বরং ভিডিও করতে শুরু করে। দরজাটি লক করা ছিল না, তাই তাদের কোনো রকম ঝামেলা পোহাতে হয় না। তবে কে আগে ভেতরে ঢুকবে এই ব্যাপারে কেউ সাহস পাচ্ছিল না। তারা লিন্ডাকে জোর করে আগে ঢুকতে বাধ্য করে। ভেতরে ঢুকতে লিন্ডা বাজে একটি গন্ধ পায়। ধীরে ধীরে তারা সবাই সামনে এগোতে থাকে। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা ভেতরে সবকিছু দেখছিল। হঠাৎই তারা সেখানে একটি আকৃতি দেখতে পায় যেটা কিনা চাদর দিয়ে ঢাকা ছিল। ফলে সকলে বেশ ভয় পেয়ে যায়। এরিক সাহস করে সামনের দিকে এগিয়ে যায় চাদরটি সরানোর জন্য। হঠাৎই তখন চাদরের নিচে আলো জ্বলে ওঠে। ফলে সকলে প্রচন্ড চমকে যায়। তবে দেখা যায় এটা কিছুই নয়, এটা তো সামান্য ল্যাম্প ছিল যার সুইচ এরিকের পায়ের সাথে লেগে জ্বলে উঠেছিল। এরপর জেসিকা তার লাইভ শুরু করে। লাইভে গিয়ে সে মাটিতে ছড়িয়ে থাকা কাগজগুলো দেখাতে থাকে। কাগজগুলো সরাতেই সেখানে বিরাট এক সিম্বল আঁকা দেখা যায়। এই সিম্বল দেখা মাত্রই লিন্ডা যেন কেমন আওয়াজ শুনতে পায় যা অন্য কেউ শুনতে পারছিল না। এই আওয়াজে লিন্ডা অস্থির হয়ে উঠছিল, যেটা এরিকও লক্ষ্য করে। সে লিন্ডাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে লিন্ডা বলে এই সবকিছু দেখে তার মনে হচ্ছে সে এখানে আগেও এসেছে। সে এই সবকিছু আগেও দেখেছে, তবে তার মনে পড়ছে না সে এখানে আদৌ এসেছে কিনা। এরিক তখন জেসিকাকে ডেকে বলে তাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। এই সব কিছু তার কাছে তেমন সুবিধার মনে হচ্ছে না। কেউ তার কথাই পাত্তা দেয় না। সবাই সেখানে একটি মৃত সাপ নিয়ে মজা করতে থাকে। এখানে টাইলসের একটা অংশ ভাঙা ছিল। এখানেই মূলত ওই মৃত সাপটি ছিল। অ্যালেক্স দেখতে যায় এই গর্ততে আর কি কি আছে। প্রথমে তো সে মজা করে সবাইকে ভয় দেখায়, আর এরপর সে সত্যিই দেখতে চায় গর্তে কি আছে। সেখানে বেশ কিছু কাগজ তারা খুঁজে পায়। কাগজগুলোতে অদ্ভুত কিছু ছবি আঁকা ছিল এবং অপরিচিত ভাষায় কিছু লেখা ছিল। বেন বলে এখানে সংস্কৃত ভাষায় কিছু লেখা আছে। তারা লক্ষ্য করে কাগজের ওপর একটি সিম্বল আঁকা আছে, যেমনটা ওই মাটিতেও আছে। সবাই ঠিক করে কাগজগুলোর ছবি তুলে তারা এখান থেকে বের হয়ে যাবে, কেননা জেসিকার ফোনের চার্জ অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো তারা এখানে থেকে আর কোনো লাভ হবে না। সবাই মিলে যখন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই কাগজগুলোর ছবি তুলছিল তখন হঠাৎই লিন্ডা লক্ষ্য করে সেখানে থাকা একটি ফাঁকা কাগজে ফ্ল্যাশ লাইটের আলো পড়াতে কিছু লেখা জলজল করে উঠছে। এটা দেখে ছোটবেলার সেই ঘটনার কিছু কিছু অংশ তার মনে পড়তে থাকে, যার ফলে তার মাথা ঘোরাতে থাকে। এরিক জিজ্ঞাসা করলে সে যখন জানায় এই কাগজের লেখা দেখে তার মাথা ঘোরাচ্ছে, তখন সবাই বেশ অবাক হয়ে যায়, কেননা ফ্ল্যাশ লাইট জ্বালালেও তারা কেউই এই কাগজের উপর কোনো লেখা দেখতে পারছিল না। এটা শুনে লিন্ডা একেবারেই অস্থির হয়ে পড়ে এবং তার কথায় বিশ্বাস করানোর জন্য সে ওই লেখাগুলো জোরে জোরে পড়তে আরম্ভ করে। এটাই সেই মন্ত্র ছিল যা প্রথম দৃশ্যে তার মা পড়েছিল। মায়ের মতো তারও এই মন্ত্র পড়ার সময় মাথায় প্রচন্ড যন্ত্রণা করছিল, তবুও সে এই মন্ত্র শেষ করে। এটা শেষ হওয়ার সাথে সাথে জানালায় একাধিক পোকা এসে বাড়ি খেতে থাকে। তারা কেউই এই সব কিছুর কারণ বুঝতে পারছিল না। সবাই রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। তাদের ভয় আরো বেশি বেড়ে যায় যখন তাদের পায়ের নিচে থাকা ওই সিম্বলটি থেকে আলো জ্বলতে শুরু করে। পুরো ঘরে যেন এক ঘূর্ণিঝড় শুরু হয়েছিল। এক সময় তারা সেই সিম্বলটি ভেঙে সবাই নিচে পড়ে যায়। নিচে ছিল শুধুমাত্র পানি আর পানি। এই পানির মধ্যে লিন্ডা দেখতে পায় জেসিকা তলিয়ে যাচ্ছে। তাই সে জেসিকাকে বাঁচানোর জন্য পানির গভীরে চলে যায়। পানির গভীরে তো সে যায়, তবে সে বেরিয়ে আসে আরেকটি কুয়ো দিয়ে। এই কুয়োটি ছিল ঘন জঙ্গলের মাঝে। কুয়ো থেকে উঠে সে প্রথমে নিজের ব্যাগটি নেয় আর এরপর সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউই তার ডাকে সাড়া দেয় না, কেননা বাকি চারজন তো আবারও সাঁতরে তাদের ওই ঘরটিতেই উঠে গিয়েছিল, যে ঘর থেকে তারা পানিতে পড়েছিল। তারা লক্ষ্য করে তাদের সাথে লিন্ডা এবং জেসিকা নেই।
অনেকক্ষণ ডাকাডাকির পরও তারা পানি থেকে না উঠলে এরিক আবারও পানিতে লাফ দেয়। সে পানিতে নেমেছিল বাকি দুজনকে বাঁচানোর জন্য। তবে সে যখন দেখতে পায় এই পানি সীমাহীন গভীর, তখন সে আবারও উপরে উঠে আসে। এই পুরো দৃশ্য থেকে আমরা এটা তো বুঝতে পারি লিন্ডা এবং জেসিকা পৌঁছে গিয়েছিল অন্য কোনো জগতে, যে জগতের ব্যাপারে এই চারজন এখনো পর্যন্ত কিছু জানে না। তারা ভেবেছিল জেসিকা এবং লিন্ডা হয়তোবা এই পানিতে তলিয়ে মারা গিয়েছে, তাই তারা তখনই চলে যায় সিকিউরিটি গার্ডের কাছে। অন্যদিকে ওই জগতে লিন্ডা তখনও আশেপাশে বাকিদেরকে খুঁজছিল। হঠাৎ করে সে পা পিছলে পড়ে যায় এবং লক্ষ্য করে সে হাঁটতে হাঁটতে একটি কবরস্থানে চলে এসেছে। কিছু বুঝে ওঠার আগেই মাটি থেকে একটি হাত বের হয়ে তার পা চেপে ধরে। লিন্ডা চিৎকার করতে করতে তার পা ছাড়িয়ে নেয়, আর ঠিক তখনই মাটি খুঁড়ে সেখান থেকে বের হয়ে আসে কাফনে পেঁচানো পচা গলা এক লাশ। এই ভয়ানক লাশটি একটি দা হাতে নিয়ে লিন্ডার দিকে এগিয়ে আসে এবং তাকে আঘাত করার চেষ্টা করে। ওই সময় লিন্ডার হাত থেকে তার ফোনটি পড়ে যায় এবং মোবাইলের ফ্ল্যাশ জ্বলে ওঠে। এই ফ্ল্যাশের আলো যেন ওই লাশটিকে জ্বালিয়ে দিচ্ছিল, তাই সে ছটফট করতে শুরু করে। ফলে লিন্ডা বুঝে যায় এই ভয়ানক লাশের হাত থেকে বাঁচার জন্য ফ্ল্যাশ জ্বালাতে হবে। সে ফ্ল্যাশের আলো দিয়ে ওই লাশটিকে দূর করে এবং নিজেও ছুটতে আরম্ভ করে। এভাবেই ছুটতে ছুটতে সে একটি ফাঁকা কবরের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে কবরের মাটি ভেদ করে একটি হাত বেরিয়ে আসে এবং তার গলা চেপে ধরে। আবারও ফোনের ফ্ল্যাশের সাহায্যে সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর যখন সেখান থেকে আরো একটি লাশ বেরিয়ে আসতে শুরু করে, তখন লিন্ডা তার মোবাইলের ফ্ল্যাশ লাইটের সাহায্যে সেটিকে একেবারেই জ্বালিয়ে দেয়। লিন্ডা কোনো মতে কবর থেকে বেরিয়ে আসে। অন্ধকার এই কবরস্থানে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে এরিকরা সবাই বাইরে ছুটে এসেছিল সিকিউরিটি গার্ডের কাছে। তারা সিকিউরিটি গার্ডকে জানায় যে তাদের দুই ফ্রেন্ড পানিতে ডুবে গিয়েছে, তাদের সাহায্যের প্রয়োজন। গার্ড প্রথমে তাদের কথাই বিশ্বাস করতে চায় না। পরবর্তীতে জিজ্ঞাসা করে তারা ওই পুলিশের লাইনটি ক্রস করেছিল কিনা। তারা সেটা পার করেছিল শুনে সিকিউরিটি গার্ড ভীষণ রেগে যায় এবং বলে সে তাদেরকে কোনো রকম সাহায্য করতে পারবে না, এমনকি তাদেরকে বাইরে বের হওয়ার পারমিশনও দিবে না। কারণ দুই বন্ধুকে না নিয়ে তারা যদি বাইরে যায় তাহলে সব দায়ভার সিকিউরিটি গার্ডের ঘাড়ে এসে পড়বে। এছাড়া পুলিশ যদি জানতে পারে তাদেরকে সে ঢুকতে দিয়েছিল তাহলে তার চাকরিও থাকবে না। তবে তারা বারবার অনুরোধ করতে থাকে। এরিক বলে যে অন্তত পক্ষে সে উপরে গিয়ে দেখতে তো পারে যে ভেতরে কোনো কুয়া আছে কিনা, যেহেতু সে তাদেরকে বিশ্বাস করছে না। একথা শুনে সিকিউরিটি গার্ড সেখানে যেতে রাজি হয়ে যায়, তবে সে তার সাথে বাকিদেরকেও যেতে বলে। অন্যদিকে ওই ভয়ঙ্কর দুনিয়াতে আমরা লিন্ডাকে দেখতে পাই, যে কিনা জঙ্গলের মধ্য থেকে হাঁটতে হাঁটতে একটি বিরাট বড় মহলের মতো বাড়ির সামনে চলে আসে। সে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সালাম দেয়, তবে তার সালামের কোনো উত্তর সে পায় না। এই বাড়িটি বেশ অদ্ভুত ছিল। বিরাট বড় এক পাথরের সিংহাসন সেখানে দেখা যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর লিন্ডা নিচে একটি ভাঙা পুতুলের মাথা পড়ে থাকতে দেখতে পায়। ভয়ে ভয়ে সে আরো সামনে এগোতে থাকে এবং একটি জায়গায় গিয়ে থমকে দাঁড়ায়। সেখানে একটি দেওয়ালে অসংখ্য ছোট ছোট পুতুল রাখা ছিল। এই পুতুলগুলো দেখতে বেশ ভয়ঙ্কর। লিন্ডা তার হাতে থাকা ওই পুতুলের মাথাটি বাকি পুতুলের সাথেই দেওয়ালে লাগিয়ে দেয়, আর এরপর ভয়ে সে পেছনে সরতে সরতে একটি ঘরের দরজার সামনে চলে আসে এবং ওই ঘরে কাউকে দেখে সে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। এই ঘরের মধ্যে ছিল জেসিকা, যে কিনা হাওয়ায় ভাসছিল। তার দুই চোখ ছিল পুরোপুরি সাদা। তার সাথে ঠিক পুতুলের মতো করে খেলছিল একটা মেয়ে, যার চোখ ছিল পুরোপুরি কালো। সে জেসিকার স্কুল ড্রেস খুলে তাকে একটি পোশাক পরিয়ে দেয়, আর এই সবকিছু দরজার আড়াল থেকে দেখছিল লিন্ডা। এক মুহূর্তের জন্য আমাদের মনে হয় যেন ওই ভয়ঙ্কর মেয়েটিও লিন্ডাকে দেখে ফেলেছে। তবে সে কোনো রকম রিয়াক্ট না করেই ওই রুম থেকে চলে যায় এবং সাথে সাথেই হাওয়ায় ভাসতে থাকা জেসিকা মাটিতে পড়ে যায়, যা দেখে লিন্ডা দৌড়ে যায় তার কাছে। জ্ঞান ফিরে আসলে জেসিকা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে তারা এখন কোথায় আছে, সেই সব কি পড়ে আছে। লিন্ডা বলে সে জানে না তারা কোথায় আছে, তবে এই জায়গাটি তাদের পৃথিবী থেকে ভিন্ন কোথাও অবস্থিত। লিন্ডা জেসিকাকে সবকিছু খুলে বলার চেষ্টা করছিল, ঠিক তখনই সিলিং এর শব্দ হয়। তারা দুজন তাকাতেই দেখতে পায় ওই মহিলাটি ছাদের উপর চলতে চলতে আসছে। হঠাৎই সে তার মাথা ঘুরিয়ে ভয়ঙ্কর ভাবে তাদের দিকে তাকায় এবং তখনই লাফ দিয়ে পড়ে তাদের সামনে। সে প্রথমে জেসিকাকে দূরে ছুঁড়ে ফেলে, আর এরপর সে লিন্ডাকেও দেওয়ালের সাথে আঘাত করে। আবারও সে তার শক্তি দিয়ে লিন্ডাকে দেওয়ালের সাথে চেপে ধরে, আর এরপর সে লিন্ডার কাছে এসে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে।
এখন তাকেও এই পৃথিবীতে থেকে যেতে হবে। লিন্ডার হাতে তখনও তার ফোন ছিল, যেটার ফ্ল্যাশ জ্বালানোর সাথে সাথেই ওই মেয়ের মুখ পুড়তে শুরু করে। তাই সে ভয়ানক চিৎকার করে লিন্ডাকে ছেড়ে দেয়। লিন্ডা জেসিকার কাছে যেতে লাগে, ঠিক তখনই সে আবারও লিন্ডার ঘাড়ে এসে চেপে বসে। লিন্ডা আবারও ফোনের ফ্ল্যাশ লাইটের সাহায্যে তাকে পুড়িয়ে দিতে শুরু করে। মেয়েটি তখন তার হাত থেকে ফোনটি ফেলে দেয় এবং ওই ম্যাজিক্যাল ছুরি দিয়ে লিন্ডাকে আঘাত করতে যায়। লিন্ডা তাকে আটকাতে আটকাতে পেছনের দেওয়াল ভেঙে দুজনই নিচে পড়ে। আর ঠিক তখনই দৃশ্য পরিবর্তিত হয়ে যায়। আমরা এই দুনিয়ার দৃশ্য দেখতে পাই, যেখানে এরিকরা সিকিউরিটি গার্ডকে নিয়ে ওই ঘরে চলে এসেছিল, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। সিকিউরিটি গার্ড এখানে এত বড় একটা কুয়ো দেখে বলে হয়তোবা নিচে থাকা কোনো পাইপের কারণে এখানে পানির সৃষ্টি হয়েছে, আর তাদের দুই বান্ধবী হয়তোবা সেই পাইপেই আটকে গিয়েছে, এজন্যই তারা বের হয়ে আসতে পারছে না। মোট কথা সে মানতেই চাইছিল না এখানে কোনো রকম ম্যাজিক্যাল কিছু ঘটেছে। একে তো সে নিজেই মানতে চাইছিল না, এর উপর আবার এই চারজনকে বাইরে থেকে কোনো সাহায্য আনতে দিচ্ছিল না। কেননা বাকি দুইজন যদি মারা যায় আর এই ব্যাপারটা যদি বাইরে প্রকাশ পায়, তাহলে তাদের সাথে সাথে সে নিজেও বিপদে পড়বে। ফলে তারা বুঝতে পারছিল না তারা এখন কি করবে। দিয়ান তাদের খুঁজে পাওয়া ওই কাগজগুলো আবারও দেখাতে থাকে। কাগজগুলোয় বেশ কিছু ছবি ছিল। একটা ছবিতে দেখা যায় একজন মহিলাকে বেশ কিছু লোক ঘিরে ধরে রেখেছে, যেন তারা মহিলাটিকে মারতে চাইছে। পরের ছবিতে মহিলার সাথে একজন লোককেও দেখা যায়। এছাড়াও আরেকটি ছবিতে একটি পানির কুয়ো এবং একটি বাড়ি দেখা যায়, যা দেখে দিয়ান ধারণা করে তাদের এখানে থাকা এই পানির গর্তটি হলো ওই পানির কুয়ো পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা। আর হয়তোবা জেসিকা এবং লিন্ডা ওই বাড়িতেই আছে। তখনই আমরা ওই দুনিয়াতে লিন্ডাকে দেখতে পাই, যার জ্ঞান ফিরে এসেছিল। সে তার আশেপাশে ওই ভয়ানক মহিলাটিকে দেখতে পায় না, তাই সে দ্রুত জেসিকাকে ওঠায়। তবে তারা সেখান থেকে বের হওয়ার আগে জেসিকা নিজের পোশাক পরে নেয়। এই ফাঁকে লিন্ডা চেষ্টা করছিল সবকিছু ভিডিও করে রাখার। বের হতে গিয়েও জেসিকা লক্ষ্য করে তার কাছে তার ফোনটি নেই, তাই সে ফোনটি নেওয়ার জন্য আবারও ভেতরে যায়। ওই সময় লিন্ডা ওই ম্যাজিক্যাল ছুরিটি খুঁজে পায়, যার পাশে পড়েছিল কালো রঙের রক্ত। সে ছুরিটি হাতে নিয়ে আস্তে আস্তে করে বের হয়ে আসে। এরই মধ্যে জেসিকাও তার ফোন নিয়ে সেখানে চলে আসে। তারা কোনো রকম সিগন্যাল খুঁজে পাচ্ছিল না। এরই মধ্যে তারা একটি শব্দ শুনতে পায়, যেদিকে তাকাতেই তারা দেখতে পায় ওই মহিলাটি মরা অবস্থায় পড়ে আছে এবং তার পিছেই দাঁড়িয়ে আছে লাল পোশাক পরা ওই ভয়ঙ্কর মহিলা, যার ছবি আমরা ওই কাগজগুলোতে দেখেছিলাম। ওই মহিলাটি জেসিকা এবং লিন্ডাকে উদ্দেশ্য করে বলে তারা তার বোনকে মেরে ফেলেছে, তাই তারা বাঁচতে চাইলে এখনই যেন এই দুনিয়া থেকে চলে যায়। যা শোনা মাত্র জেসিকা এবং লিন্ডা দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে আসে এবং জঙ্গলের দিকে ছুটতে থাকে। ছুটতে ছুটতে তারা সেই পানির গর্তের কাছে চলে আসে। এই রাস্তা মূলত লিন্ডাই জেসিকাকে দেখিয়ে নিয়ে আসছিল। কুয়োর কাছে আসতেই লিন্ডা পানিতে পড়ে যায়। সে যখন উপরে উঠে জেসিকাকে ডাকতে যায়, ঠিক তখনই দেখতে পায় জেসিকাকে হাওয়ায় ভাসিয়ে ওই শক্তি আবার ওই বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে আসল দুনিয়াতে দিয়ান প্রচন্ড কান্নাকাটি করছিল। এরিক তাকে সান্ত্বনা দিয়ে বলে যদি এই দুনিয়ার অপর প্রান্তে অন্য কোনো দুনিয়া থেকে থাকে, তাহলে জেসিকা এবং লিন্ডা এখনো বেঁচে আছে, চিন্তার কিছুই নেই। এদিকে অ্যালেক্স সিকিউরিটি গার্ড হ্যারির কাছে বিল্ডিং এর সদর দরজার চাবি চায়। হ্যারি কিছুতেই তা দিতে রাজি হয় না। সে বলে আসলেই যদি তাদের বন্ধু মারা যায়, তাহলে তাদেরকে এখান থেকে সে বের হতে দিবে না। বেন বলে সে এমন একজনকে চেনে যে কিনা এই ব্যাপারে তাদেরকে সাহায্য করতে পারবে, তবে এই সাহায্য আনার জন্য হলেও তাদেরকে এখান থেকে বের হতে হবে। হ্যারি তবুও রাজি হয় না। এবার সবাই মিলে জোর করে তার থেকে চাবি নিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে, তবে তারা এতে সফল হয় না। তখন হ্যারি বলে তারা ইতিমধ্যে অনেক কুকর্ম করেছে, আর যেন কিছু না করে। এই কথাবার্তার মাঝখানেই পানিতে ঘূর্ণন শুরু হয়ে যায় এবং আলো জ্বলতে থাকে। সেই সাথে সেখান থেকে বেরিয়ে আসে লিন্ডা। তারা কোনো মতে লিন্ডাকে টেনে তোলে। তার অবস্থা বেশ খারাপ বলে মনে হচ্ছিল। সবাই জিজ্ঞাসা করতে থাকে সে এতক্ষণ কোথায় ছিল, জেসিকাও বা কোথায়। লিন্ডা উত্তরে বলে জেসিকা এখনো পর্যন্ত নিচে রয়েছে। অ্যালেক্স ঠিক করে সে পানিতে নামবে জেসিকাকে বাঁচানোর জন্য, তবে হ্যারি বাধা দিলে সে এরিককে নিচে নামতে বলে। ঠিক তখনই আশেপাশে এক ভয়ানক গান শুরু হয়ে যায়। পানিতে আবারও ঘূর্ণন হতে থাকে এবং আলো জ্বলতে থাকে। এরই সাথে ওই পানিতে ভেসে ওঠে জেসিকা। জেসিকা তখন ওই দুনিয়াতে পরানো সেই পোশাকটি পরা ছিল। সকলে মিলে জেসিকাকে টেনে পানির উপরে তোলে। জেসিকার তখন জ্ঞান ছিল না।
এরিক বলে জেসিকার নিঃশ্বাসও চলছে না। একথা শুনে সবাই ভয় পেয়ে যায়। এরিক তখন তার পেটে চাপ দিতেই তার পেট থেকে কালো রঙের পানি বেরিয়ে আসে। জেসিকা উঠে বসে, তবে সাথে সাথে সে আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর যখনই সে তার চোখ খোলে তখনই তারা দেখতে পায় তার চোখ একদমই সাদা। সে যেন ওই শয়তানের বশে চলে এসেছে। জেসিকা প্রচন্ড কাঁপতে শুরু করে এবং হাওয়ায় ভেসে ওঠে। বাকি সবাই বেশ ভয় পেয়ে যায়। একসময় জেসিকা মাটিতে নামে এবং একটি কুড়াল হাতে তুলে নেয়। সে বারবার বলতে থাকে ওই দুনিয়া থেকে তার ছুরি তারা নিয়ে এসেছে, যার ফলে তাদেরকে এখন মরতে হবে। এই সকল কথা সে তাদের সাংস্কৃতিক ভাষায় বলছিল, যে ভাষা একমাত্র হ্যারিই পারত, কেননা তার দাদা দাদি এই ভাষায় কথা বলতো। সে জেসিকার মধ্যে থাকা শয়তানকে সাংস্কৃতিক ভাষায় শান্ত করার চেষ্টা করে, তবে শয়তান কি আর মানুষের কথা শোনে? ওই সময় লিন্ডা তার ফোনের ক্যামেরা অন করে এবং দেখতে পায় খালি চোখে জেসিকাকে একা দেখা গেলেও আসলে ফোনের ক্যামেরাতে জেসিকার ঠিক পেছনে ওই মহিলাকে দেখা যাচ্ছে। এরই মধ্যে কুড়াল দিয়ে ওই শয়তান হ্যারির এক হাত কেটে দেয়, আর এরপর সে হ্যারিকে মেরে ফেলতে যায়, তবে শেষ পর্যন্ত মারে না, বরং তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এরপর সে বাকিদের দিকে এগিয়ে যায়। সবাই পালানোর জন্য দরজার কাছে যায়, তবে দরজাটি ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আর কিছুতেই খুলছিল না। জেসিকা এগিয়ে যায় লিন্ডার দিকে। লিন্ডা তখন তার ফোনের ফ্ল্যাশ চালু করলে জেসিকা ছিটকে দূরে সরে যায়। এই সময় জেসিকার মধ্য থেকে ওই শয়তান বের হয়ে যায়, যার ফলে দরজাও খুলে যায়। বাকিরা সাথে সাথে ঘর থেকে বের হয়ে পালাতে শুরু করে, তবে লিন্ডা এগিয়ে যায় জেসিকার কাছে। সে জেসিকাকে নিজের সাথে নিয়ে যেতে চাইছিল, তবে জেসিকার মধ্যে মুহূর্তের মধ্যেই আবারও ওই শয়তান ফিরে আসে এবং তার শরীর ভীষণভাবে কাঁপতে থাকে। এরপর সে যায় লিন্ডার কাছে এবং তার গলা চেপে ধরে। এখানে কিছু জঘন্য দৃশ্য আসে। জেসিকার মধ্যে থাকা শয়তানটি বারবার লিন্ডাকে জিজ্ঞাসা করছিল তার ওই ছুরিটি কোথায়, তবে যেহেতু এই কথাগুলো সাংস্কৃতিক ভাষায় ছিল তাই লিন্ডা বুঝতে পারছিল না। লিন্ডাকে এমন বিপদে দেখে এরিক চলে আসে তাকে বাঁচানোর জন্য, তবে ওই শয়তান এরিকেরই গলা চেপে ধরে এবং তাকে জানালা দিয়ে ফেলে দিতে যায়। এইখান থেকে তো এরিক কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়, তবে ওই শয়তান তাকে ফেলে দেয় ওই কুয়োর মধ্যে, যা দেখে অ্যালেক্স ওই শয়তান জেসিকার দিকে ছুটে আসতে গিয়ে নিজেই পানিতে পড়ে যায়। তবে সে ডোবার আগে জেসিকার পা ধরে তাকেও পানিতে টেনে নিয়ে যায়। তারা চলে গেলে ওই পানির গর্তটির মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। ওই সময় লিন্ডা সম্পূর্ণরূপে একা ছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। চারিদিকে সে দিয়ান এবং বেনকে খুঁজতে থাকে, তবে সে কাউকেই খুঁজে পাচ্ছিল না। হঠাৎই সে তার সামনে বাকি সবাইকে দড়িতে ঝুলতে দেখতে পায়। এরিক বলতে থাকে তাদেরকে সাহায্য করার জন্য। ঠিক তখনই পেছন থেকে ওই মহিলার আত্মা চলে আসে এবং তার উপর হামলা করতে যায়। এরই সাথে চিৎকারের মধ্য দিয়ে লিন্ডার জ্ঞান ফেরে। সে দেখতে পায় তার পাশে দিয়ান এবং বেন আছে। তারা এখনো ওই ঘরেই ছিল। কিছুটা স্বাভাবিক হওয়ার পর লিন্ডা বলে ওই আত্মারা ফ্ল্যাশ লাইটে ভয় পায়। বেন বলে তারা আসলে ভয় পায় লিন্ডাকে। লিন্ডার ভেতরে কিছু একটা আছে। লিন্ডা এমন কিছু দেখতে পায় যা তারা খালি চোখে দেখতে পায় না। তখন লিন্ডা বলে এই সব কিছু হয়তোবা সে তার মায়ের কাছ থেকে পেয়েছে। যা শুনে দিয়ান বলে তাহলে কি সে 2008 সালের যে আর্টিকেলটি পড়েছিল সেটা কি লিন্ডার ব্যাপারে ছিল? লিন্ডা হ্যাঁ বলে। দিয়ান কাঁদতে কাঁদতে বলে তার বন্ধুরা কোথায় আছে, আদৌ কি তারা বেঁচে আছে? সে তার বন্ধুদেরকে ফেরত পেতে চায়। লিন্ডা তাকে সান্ত্বনা দিয়ে বলে সে তার বন্ধুদেরকে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করবে। তারা আবারও ওই ছবিগুলো দেখার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করে এখানে কি বলা হয়েছে। যেহেতু সেখানে লেখা সংস্কৃত ভাষা তারা বুঝতো না, তাই এই ছবিগুলো দেখে তাদেরকে বুঝতে হবে এখানে কি বলা হয়েছে। ছবিগুলো দেখে লিন্ডা চমকে বলে এই ছবির বাড়িতেই সে এবং জেসিকা গিয়েছিল এবং ছবিতে লাল কাপড় পরা ওই মহিলাটি তাদেরকে তাড়া করেছিল। এই ছবি দেখার মাধ্যমেই সে ক্রিসের মানে বুঝতে পারে। ক্রিস আসলে এক ধরনের বিশেষ ছুরি, যা আমরা প্রথম দৃশ্যে এবং ওই দুনিয়াতে দেখেছিলাম। ওই শয়তান বারবার এই ছুরিটি চাইছিল। ফলে লিন্ডা ধারণা করে হয়তোবা ওই ছুরিটি ফেরত দিলেই ওই মহিলাটি তাদের সবাইকে ছেড়ে দিবে। একথা বলে সে তার ব্যাগ থেকে ওই ছুরিটি বের করে, অর্থাৎ সেই ওই দুনিয়া থেকে এই ছুরিটিকে নিয়ে এসেছিল। ছুরিটি দেখা মাত্রই বেন তার হাত থেকে সেটা ছিনিয়ে নেয় এবং বলে এই ছুরিটি ওই আত্মাকে দিতে তারা পারবে না, কেননা এতে করে ওই আত্মা কখনোই শান্ত হবে না, বরং তারা পড়বে মহাবিপদে। এর থেকে ভালো তারা এই ছুরিটি কোনো অভিজ্ঞ লোকের কাছে নিয়ে যাবে, যারা কিনা তাদেরকে সাহায্য করতে পারবে।
দিয়ান জিজ্ঞাসা করে এখান থেকে তারা কি করে বের হবে। চাবি তো হ্যারির কাছে ছিল। এছাড়া এই বাড়ির দেওয়াল অনেক উঁচু হওয়ায় তারা তা ডিঙিয়েও যেতে পারবে না। ঠিক তখনই তাদের চোখ পড়ে হ্যারির কাটা হাতের দিকে, যার সাথে ঝুলেছিল ওই চাবিটি। লিন্ডা কোনো মতে ওই চাবিটি নিয়ে নেয়, আর এরপর যখনই তারা ওই বাড়ি থেকে বের হয়ে আসার চেষ্টা করে, ঠিক তখনই তাদের সামনে চলে আসে পোসেসড অবস্থায় জেসিকা, যার হাতে ছিল সেই কুড়ালটি। তারা এটা ভেবে অবাক হয়ে যায় যে ওই পোর্টাল তো খোলেনি, তাহলে জেসিকা এখানে কিভাবে এলো। সে বারবার তাদের কাছে ওই ছুরিটি চাইতে থাকে। লিন্ডা কোনো মতে ফ্ল্যাশ লাইটের আলো জ্বালিয়ে জেসিকাকে তাড়ায় এবং আবারও ওই ঘরে ফিরে আসে। তবে জেসিকা কোড়াল দিয়ে বাড়ি দিয়ে সেই দরজা ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে। কিছুটা ভাঙার পর সে ওই ফাঁকা অংশ দিয়ে ভেতরে আসারও চেষ্টা করে। তবে লিন্ডা অনেক কষ্ট করে জেসিকাকে সেখান থেকে সরায়। হঠাৎই সবকিছু স্তব্ধ হয়ে যায়। তারা দরজা খুলে দেখতে পায় বাইরে কেউই নেই। হঠাৎই লিন্ডা দেখে জেসিকা দিয়ানের পিছে দাঁড়ানো, অর্থাৎ ঘরের ভেতরই। সে জাদুর মাধ্যমে বেনের হাত থেকে ছুরিটি নিয়ে নেয় এবং সেটা দিয়ানের গলায় বসায়। লিন্ডার কাছে একটি অস্ত্র ছিল, আর সেটি হলো তার মোবাইলের ফ্ল্যাশ লাইট, যেটা দিয়ে সে জেসিকাকে প্রতিহত করার চেষ্টা করে। এই সুযোগে দিয়ানও জেসিকার হাতে কামড় দেয়, যার ফলে তার হাত থেকে পড়ে যায় ছুরিটি এবং জেসিকা সহ দিয়ান গিয়ে পড়ে ওই পানিতে। বন্ধুদের বাঁচানোর জন্য এবার লিন্ডা ওই ছুরিটি তুলে নেয় এবং নিজেই পানিতে ঝাঁপ দেয়। তবে এবার সে জঙ্গলের মধ্যে থাকা ওই কুয়োতে আর ওঠে না, বরং ওঠে ওই বাড়ির ভেতরে থাকা একটি কুয়োতে। সেখানে পৌঁছে সে সবাইকে ডাকতে থাকে। এমন সময় সে তার সামনে একটি আয়নার মতো দেখতে কাজ খুঁজে পায়, যেখানে সে দেখতে পায় আয়নার অপর পাশে অসংখ্য কঙ্কালের মধ্যে ঝুলে আছে তার বন্ধুরা। সে তাদেরকে বারবার ডাকতে থাকে। তার ডাকের কোন রকম সাড়া না পেয়ে সে চেষ্টা করে সেখানে থাকা ওই কাজটি ভাঙার। সে এর জন্য তার পাশে থাকা একটি চেয়ার তুলে নেয়, তবে ওই শক্তি ওই চেয়ারটিকে হাওয়াতেই আটকে ফেলে। যা দেখে সে তার ফোনের ক্যামেরা বের করে এবং আশেপাশে দেখতে থাকে ওই শয়তানি শক্তিটি কোথায় আছে। খালি চোখে সে তাকে দেখতে পারছিল না, তবে ক্যামেরায় দেখা যায় ওই শয়তান মহিলাটি তার পেছনেই দাঁড়িয়ে আছে। হঠাৎই চেয়ারটি তার দিকে এগিয়ে আসে এবং তাকে সেখানে বসিয়ে কেউ একজন আটকে ফেলে। সে কিছুতেই চেয়ার থেকে আর উঠতে পারছিল না। তখনই লাল পোশাকের মহিলাটি তার সামনে আসে। মহিলাটি বলে এখানে আসা নিষেধ। লিন্ডা এখানে এসেছে এবং তার জিনিসে হাত দিয়েছে, এর পরিণাম খুবই খারাপ হবে। লিন্ডা সাহস করে বলতে থাকে তার বন্ধুদেরকে ছেড়ে দিতে, তারা তো তার কোনো ক্ষতি করেনি। উত্তরে মহিলাটি বলে কিছুক্ষণের মধ্যে সেও তার বন্ধুদের কাছে চলে যাবে। হাওয়ায় ভাসতে ভাসতে মহিলাটি এই কথা বলে লিন্ডাকে কষ্ট দিতে থাকে এবং লিন্ডার হাতকে কন্ট্রোল করে ওই ছুরির সাহায্যে লিন্ডাকে মেরে ফেলানোর চেষ্টা করতে থাকে। সে যখন লিন্ডাকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই লিন্ডা তার অন্য হাত দিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালায়, যার ফলে মহিলাটির মুখ পুড়ে যায় এবং সে দূরে ছিটকে গিয়ে পড়ে। তার পুরো শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। তাকে এইভাবে ছটফট করতে দেখে লিন্ডা তখনই দরজা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, তবে মহিলাটি তা দেখে ফেলে এবং জাদুর মাধ্যমে কাজ ভেঙে সে লিন্ডাকে ওই ঘরে পাঠিয়ে দেয় যে ঘরে তার বাকি বন্ধুরা ছিল। লিন্ডা মাটিতে পড়ে গিয়েছিল এবং তার ফোন তার থেকে বেশ দূরে ছিল, ফলে সে কিছুই করতে পারছিল না। এমন সময় মহিলাটি উঠতে উঠতে তার সামনে আসে এবং তাকে বলে তার সময় শেষ হয়ে এসেছে। এই কথা বলে সে তাকে মেরে ফেলতেই যাবে, এমন সময় পেছন থেকে বেন এসে মহিলাটিকে ওই ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে মহিলাটি ছটফট করতে করতে কোথাও একটা চলে যায়। বেনের হাতে তখনও ওই ছুরিটি ছিল। সে লিন্ডাকে দ্রুত ওঠায় এবং তখনই ওই পোর্টালের কাছে যায়, যেটা কিনা ওই ঘরেই ছিল। তবে ততক্ষণে ওই কোর মুখ বন্ধ হয়ে গিয়েছিল। তাই বেন লিন্ডাকে জোর করতে থাকে জঙ্গলের মধ্যে থাকা ওই কুয়োতে তাকে নিয়ে যাওয়ার জন্য এবং পোর্টাল খুলে তাদের নিজের দুনিয়াতে ফিরে যাওয়ার জন্য। লিন্ডা তাকে বলে সে বাকি বন্ধুদের ছাড়া এখান থেকে যাবে না। তখন বেন বলে সে বন্ধুদের পরোয়া করে না, সে শুধুমাত্র লিন্ডার কথাই ভাবছে। আর এরপর আমরা বেনের মুখ থেকে একটি অদ্ভুত কথা শুনতে পাই। বেন বলে তার কাজই হলো লিন্ডাকে সুরক্ষা দেওয়া। এই সব কিছু সে তার পরিবার এবং জাতির জন্য করছে। তাদের জন্য লিন্ডার বেঁচে থাকা খুবই জরুরি। লিন্ডার কোনো কিছু হলে তাদের অনেক কড়া মাসুল দিতে হবে। লিন্ডা তখন তাকে নিজের থেকে দূর করতেই দেখতে পায় তার বুকের উপর সেই চিহ্নটি আঁকা আছে, যেটা কিনা ছোটবেলায় লিন্ডা এবং তার মাকে কিডন্যাপ করা ওই লোকগুলোর শরীরে ছিল। ফলে সে বুঝতে পারে বেন তাদেরই একজন। বেন বলে ওই দিন যদি লিন্ডার মা দ্রুত মন্ত্র পাঠ করত, তাহলে তার বাবা এবং লিন্ডার মাকে মরতে হতো না।
একথা শুনে আমরা আরো একটা জিনিস বুঝতে পারি, আর সেটা হলো কিডন্যাপারের মধ্য থেকে যে লোকটি ওই ছুরিটি বের করেছিল, অর্থাৎ যে লিডার ছিল, সেই ছিল বেনের বাবা। তাদের এই সকল কথাবার্তার মাঝেই সেখানে বাকি সবাই চলে আসে। যেহেতু ছুরির আঘাতে মহিলাটি কিছুটা কুপোকাত হয়ে গিয়েছিল, তাই এখন আর তার জাদু কাজ করছিল না। তাই তো বাকি সকলে মুক্তি পেয়ে গিয়েছিল। যাদেরকে সুস্থ সবল দেখে লিন্ডা অনেক খুশি হয়ে যায়। সে তাদেরকে জড়িয়ে ধরে এবং তার দেখা দেখি বেনও তাদেরকে জড়িয়ে ধরার মিথ্যা নাটক করতে থাকে। তবে লিন্ডা এখনই বাকিদেরকে বেনের ব্যাপারে কিছুই জানায় না। এরই মধ্যে সেখানে জেসিকাও চলে আসে। প্রথমে তো জেসিকাকে দেখে সকলে বেশ ভয় পেয়ে গিয়েছিল, কেউ তার কাছে যেতে চাইছিল না। তবে লিন্ডা সাহস করে জেসিকার কাছে যায়, আর যখনই সবাই বুঝতে পারে যে জেসিকা স্বাভাবিক হয়ে গিয়েছে, তখনই সবাই এসে তাকে জড়িয়ে ধরে। সবাই একত্র হয়ে যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই আশেপাশে এক ভয়ানক শব্দ হতে শুরু হয় এবং সেখানে থাকা ওই ভয়ঙ্কর মহিলার ছবি থেকে কালো রক্ত পড়তে শুরু করে, যা দেখে তারা দৌড়ে বাড়িটি থেকে বেরিয়ে আসে। লিন্ডা তাদের সবাইকে রাস্তা দেখিয়ে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যেতে থাকে ওই কুয়োর দিকে। এই সময় ছুটতে ছুটতে দিয়ান গিয়ে পড়ে ওই ফাঁকা কবরটির মধ্যে, যে কবরে একবার লিন্ডাও পড়েছিল। অসংখ্য হাত ওই কবরের চারিদিক থেকে বেরিয়ে আসে এবং দিয়ানকে চেপে ধরতে থাকে। এরিক নিজে থেকেই কবরে নেমে যায় দিয়ানকে বাঁচানোর জন্য। এমন সময় লিন্ডা সেখানে আসে এবং উপর থেকে ফ্ল্যাশ লাইটের আলো মেরে ওই হাতগুলোকে তাড়িয়ে দেয়, যার ফলে দিয়ান এবং এরিক ওই কবর থেকে উঠে আসতে পারে। আর এরপর তারা পালানো শুরু করে। এমন সময় থমকে দাঁড়ায়, কেননা তাদের সামনে দিয়ে হেঁটে আসছিল হাজারো পচং। মূলত কাফনে পেঁচানো কবর দেওয়া লাশকেই পচং বলা হয় ইন্দোনেশিয়ান ভাষায়। এই পচং নিয়েই কিন্তু ইন্দোনেশিয়ার একটি ভয়ঙ্কর মুভি আছে, যা আমি অলরেডি এক্সপ্লেন করেছি। এটা আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। যাই হোক, এখন পচং দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তখনই ছুটে চলে যায় সেই কুয়োর কাছে। তবে সেখানে তো কোনো কুয়ো ছিল না, অর্থাৎ ওই দরজা আবারও বন্ধ হয়ে গিয়েছিল। তারা সেখানেই দাঁড়িয়ে ছিল। এমন সময় প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়, তবে আকাশ থেকে পানি নয়, বরং রক্ত ঝরছিল। এরিক লিন্ডাকে বলে ওই কাগজে লেখা মন্ত্র পড়তে, যাতে করে সেখানে থাকা ওই দরজা খুলে যায়। লিন্ডাও ওই মন্ত্রটি পড়া শেষ করে, যার পর সেখানে প্রচন্ড বাতাস বইতে থাকে এবং সেই চিহ্ন সৃষ্টির মধ্য দিয়ে সেখানে তৈরি হয় ওই কুয়ো। তারা একে একে পানির গর্তে লাফিয়ে পড়ে। হ্যারি যেহেতু এক হাত কাটা ছিল, তাই এরিক তাকে নিয়ে লাফ দেয়, যাতে করে সে তাকে সাঁতার কাটতে সাহায্য করতে পারে। এখন বাকি ছিল লিন্ডা, জেসিকা এবং বেন। তাদের মধ্য থেকে বেন আগে যেতে চায়, তবে সে যখনই পকেট চেক করে দেখতে পায় তার কাছে ওই ছুরিটি নেই, তখন আর সে যেতে চায় না। সে অস্থির হয়ে ছুরিটি খুঁজতে থাকে। জেসিকা এর কারণ বুঝতে পারছিল না, তাই তো সে লিন্ডাকে নিয়ে বেনের পিছু পিছু যেতে থাকে। কিছু দূর যেতেই বেন ওই ছুরিটি খুঁজে পায়। ঠিক তখনই লাল পোশাক পরা ওই মহিলাটি তার সামনে চলে আসে এবং তাকে হাওয়ায় ভাসিয়ে জেসিকা এবং লিন্ডার উপর ফেলে দেয়। এতে করে জেসিকা অজ্ঞান হয়ে গিয়েছিল। তবে লিন্ডা কিছু করার আগেই সেখানে ওই মহিলাটি চলে আসে। লিন্ডা চেষ্টা করে ফ্ল্যাশ জ্বালানো, তবে এবার আর লাভ হয় না, কেননা মহিলাটি তার শক্তি দিয়ে মোবাইলটি ভেঙে ফেলেছিল। আর এরপর সে লিন্ডার বুকের উপর চড়াও হয়ে বলে লিন্ডার সময় এসে গিয়েছে, তাকে এখন মরতে হবে। তবে লিন্ডা বলে না, তার এখনো সময় হয়নি। একথা বলা মাত্রই আমরা দেখতে পাই লিন্ডার হাতে একরকম শক্তি চলে আসে, যা দিয়ে সে তার পাশে থাকা ছুরিটি নিজের হাতে টেনে নেয় এবং ওই ভয়ঙ্কর মহিলার গলায় বসিয়ে দেয়। ফলে মহিলাটি চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। এবার আর লিন্ডা দেরি করে না, সে জেসিকাকে সাথে নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং ফিরে আসে আসল দুনিয়াতে, যেখানে তাদের বাকি সব বন্ধুরা ছিল। তারা পানি থেকে বের হতেই ওই পোর্টাল বন্ধ হয়ে যায়। বেন ওই দুনিয়াতেই থেকে গিয়েছিল, তাই সকলে বেশ চিন্তিত হয়ে পড়ে। লিন্ডা বারবার ওই মন্ত্র পাঠ করতে থাকে, যাতে করে ওই পোর্টালের মুখ আবারও খুলে যায়, যাতে করে বেনকে তারা বাঁচাতে পারে। তবে এমনটি আর হয় না। চারিদিক থেকে শোনা যায় ফজরের আজানের শব্দ। ফলে তারা বুঝতে পারে ভোর হয়ে গিয়েছে, যে কারণে এই পোর্টাল আর খুলবে না। ফলে তারা সবাই বেনের জন্য প্রচন্ড কাঁদতে থাকে। আর এরপর একটি কাচের বয়মের মধ্যে হ্যারির কাটা হাত নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে।
জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে তারা ওই বাড়ি থেকে অনেক দূরে চলে আসে। শেষ দৃশ্য দেখা যায় একজন মহিলার কাছে একটি ভিডিও কল এসেছে। এই ভিডিও কলটি করেছিল বেন। তবে বেন কিছু বলার আগেই ওই ভয়ানক শয়তানটি সেখানে চলে আসে এবং বেনকে চেপে ধরে, আর এরপর সে নিজেই ক্যামেরার সামনে চলে আসে, যা দেখে মহিলাটির হাত থেকে ফোন পড়ে যায়। আর এরই সাথে সাথে এই গল্পটি শেষ হয়ে যায়। পুরো গল্পটি দেখার পর আমার মনে একটাই প্রশ্ন, আর সেটা হলো লিন্ডার হাতের ফোনটি কোন ব্র্যান্ডের এবং কোন মডেল ছিল। কেননা এতবার পানিতে পড়ার পরও তার ফোনের কিছুই হয় না, দিব্যি ফ্ল্যাশ জ্বলে, দিব্যি ক্যামেরা অন হয়, সেই সাথে এতবার আছাড় খাওয়ার পরও সেটা একটুও ভাঙে না। শেষমেশ ওই শয়তান মহিলাটি এটা ভেঙে ফেলে। কে কে জানতে চান আমার মতো যে ওই ফোনটি কোন ব্র্যান্ডের এবং কোন মডেলের ছিল, কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই ভয়ানক গল্পটি কেমন লাগলো সেটা নিয়েও কমেন্ট করবেন। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন